বাংলাদেশে যে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশেষ করে গত 16 বছর যাবৎ যে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশে ঘটেছিল তা নয়। বাংলাদেশে এর আগে আরেক দফা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এক নেতা এক দেশ এই স্লোগান বাংলাদেশে 2009 সালের পরের প্রথম উচ্চারিত হয়েছে তা নয়। বাংলাদেশে 1973 সালের পরে 1975 সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা পর্যন্ত এবং পরবর্তী সময়ে আমরা ব্যক্তি, দল, দেশ আর রাষ্ট্রকে একাকার করে দিয়ে এক ব্যক্তির শাসনের যে রূপ আমরা দেখতে পেয়েছিলাম, সেটাই আবার ফিরে আসে 2014 সালের মধ্যে, বিশেষত 2011 সালের পরে শেখ হাসিনার শাসনের মধ্য দিয়ে। বাংলাদেশে এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেটার মূল জায়গায় আছে বাংলাদেশের সংবিধান। 1972 সালে প্রণীত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতার এক কেন্দ্রীকরণের পথ তৈরি করা হয়েছিল। আমি আবার বলি, 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে, সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। 1972 সালের সংবিধানের কথা যারা বলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি এই প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশের 1972 সালের সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণের ব্যবস্থাটা থাকেনি কেন? আপনি 17টা সংশোধনী করেছেন, কিন্তু এক জায়গায় স্থির। সেটা কি? ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা সাংবিধানিকভাবে করা হয়েছে, এই সাংবিধানিক ব্যবস্থা আছে। এই বিপদ আরেকবার বাংলাদেশে তৈরি হয়েছে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে। যখন 1990 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়, তখন বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল সংসদে বসে যেই সংশোধনীকে পাশ করেছিলেন, এবং বাংলাদেশে অধিকাংশ সংবিধান সংশোধনী পাশ হয়েছে একদল দ্বারা, দুই দল একসঙ্গে একত্রিত একমত হতে পারেনি। দ্বাদশ সংশোধনী এইসব বিরল সংশোধনীগুলোর একটা। তখন কি হয়েছে? 1975 সালে শেখ মুজিবুর রহমান যখন একদলীয় ব্যবস্থা তৈরি করেন চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সমস্ত রকম ক্ষমতা যে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছিল, সেগুলো 1990 সালে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। এটা জিয়াউর রহমানের সময় থাকে, জেনারেল এরশাদের সময় থাকে। থাকবার পরে যেটা হয়েছে, যখন 90 পরবর্তী সময় 91 সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে সাংবিধানিকভাবে বাংলাদেশ সংসদীয় ব্যবস্থায় ফিরে গেছে, তখন রাষ্ট্রপতির হাতে যত ক্ষমতা ছিল, সেই ক্ষমতাগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে কোনো রকম সংসদীয় ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে ক্ষমতাশালী হন, এটাই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিপদটা তৈরি হলো যখন রাষ্ট্রপতির হাতের অভাবনীয় ক্ষমতা, সেই ক্ষমতা কার্যত প্রধানমন্ত্রীর হাতে আপনি তুলে দিলেন। তাহলে প্রধানমন্ত্রী কি হলেন? তিনি রাষ্ট্রপতির ক্ষমতাও পেলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও পেলেন। এইরকম একটি ব্যবস্থার মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, তার সঙ্গে যেটা ভয়াবহভাবে রূপ নিল, সেটা কি? সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না, প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না, এরকম একটা ব্যবস্থা আপনি রেখেছেন। তার সঙ্গে অনুচ্ছেদ 70-কে আপনি মেলান। এর বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখেছি 72 সাল থেকে, কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা অনুচ্ছেদ 70-এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনি প্রধানমন্ত্রীকে অপসারণের কোনো ব্যবস্থা করতে পারবেন না। শুধু তাই নয়, এমনকি আপনার দলের বিরুদ্ধে ভোট দিলে আপনার সংসদ সদস্যের পদ চলে যাবে। এবার মেলান, এটা খুব সহজ অঙ্ক। আপনি প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা দিয়েছেন, তাকে অপসারণ করার পথ বন্ধ করে দিয়েছেন বা রাখেননি, এবং সংসদ সদস্যদেরকে তার অধীনস্থ করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে এক ব্যক্তির শাসনের আর কি বাকি থাকতে পারে? আমাকে একটু বোঝান তো। পরিবর্তন কেবলমাত্র কথাই হবে না, আমি বুঝতে পারি, কিন্তু সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই। সেটা কি?
অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি।